বাংলাদেশের কোনো মানুষ ৭১-এর ব্যাপারে জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না। জামাতের কাছে ৭১ ইতিহাস কেউ শুনতে চায় না। বাংলাদেশের পোলাপান আপনি কি শুনবেন? পোলাপানের এই কথা বলবেন না। মানুষের সাথে হাজার পোলাপানরা ২৪ ঘটাই, আরে হাজার লিখতেছি, পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটায় আপনাদের কথা বলার সুযোগ পেয়েছে। আমরা জেলে থাকতেন আজকে। আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই। বিএনপি ক্ষমতায় দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ, কারণ ওই যে গোপন আতাত হয়েছিল। আর এখন তারা ভিক্ষা চায়, রিভলিউশন চায়, চাকরি চায়, ব্যবসা চায়। তো তার ছেলেটাকে মুগ্ধ কি মারা গেছে ওই বাপকে চাকরি দেওয়ার জন্য। ইন্টারিম সরকারের উপর ভর করেছিল যে শক্তিটা, যেটা জামাত নতুন করে ভাই জয়েন করছে, এই জন্য ওনাকে জামাত ধরতেছি না ওইভাবে। হ্যাঁ, তো আরেকটু পুরান হোক পরে ধরবো। পূর্ণ জামাতে ধরেন না, আরেকটু পুরান হয়ে নেন তারপরে ধরবো, এখন ধরিয়া লাভ নেই। তো ফলে জামাত কি, জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট এন্টি নেশন পলিটিক্স করে। প্রো এস্টাবলিশমেন্ট সব আমলেই সে সরকারের পার্ট ছিল। কোন আমল বাদ দিবেন আপনি? ৮৬ সালে সে এর সাথে সাথে চলে যায়নি? সেই সময় তো আপনারা সাক্ষী ছিলেন, আমার সিনিয়র, আপনারা জানেন। আপনাকে আর সহজ করে দিই, জামাত শুরুতেই ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে ছিল, প্রো এস্টাবলিশমেন্ট। এই জন্যই তো বলছি, অস্বীকার করছি। রাইট, এটা অস্বীকার করার সুযোগ কথাও নেই। হ্যাঁ, এটাই তার পলিটিক্স। প্রো এস্টাবলিশমেন্ট এন্টি নেশন পলিটিক্স করছে সে, ইতিহাস ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। ৭১-এ নট এন্টি নেশন, সে প্রো এস্টাবলিশমেন্ট, এই তো প্রশ্ন ফর দ্য ৭১-এ এন্টি নেশন। ৭১-এ এন্টি নেশন শেষ করি। ৭১-এ এন্টি নেশন কেন? না সে তো সরকারি পক্ষে, না এন্টি নেশন, সে তো নেশন তৈরি, সে সরকারি পক্ষে ছিল। না, সরকার তো নেশন তৈরি করে না। ৭১ নেশনটা তো ন্যাশনাল রাইজিং হইছে, মানুষ অস্ত্র হাতে নিয়ে নিছে। সে শুধু পাকিস্তানের পক্ষে তার কোনো সমস্যা না, সে গণহত্যায় অংশগ্রহণ করছে, দ্যাট ইজ প্রবলেম। সে ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত সে পাকিস্তানের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে তার কোনো সমস্যা না, সে গণহত্যা করে না। মুক্তিযুদ্ধে আপনার যে অবস্থান ছিল, আজকে যে দলটিতে জয়েন করেছেন সেই দলটি আপনার অবস্থানের বিপরীত ছিল। এইটাই হলো পাকিস্তানের সমর্থন করাটা অপরাধ না, এটা ভুল, অন্যায়। কিন্তু আপনাদের দলে বড় বড় নেতা, কিন্তু জামাতে ইসলাম গণহত্যায় অংশ নেয় নাই। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে দয়া করে এই কথাটা আর বলি। ১০০ বার বলছি, ১০০০ বার বলছি, প্রমাণ আছে। আল বদররা হলো বিহারিস, আল বদররা বাঙালি না। আর বুঝতে আপনি ইতিহাস নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব কোথায় ছিলেন? নিজামী সাহেব একটা ক্লাস সেকেন্ড ইয়ার পরে একটা ব্যক্তি, রাজাকার কারা, একটা ব্যক্তি ছিল। রাজাকারে কারা? রাজাকার ছিল বিহারিরা, বিহারিরা, নিজামী ইসলামেরা, মুসলিম লীগের লোকেরা, বা জামাতের লোকজন। আরে জামাত তো ছোট্ট পার্টি তখন, জামাত একটা অংশ, জামাত তো পুরো সব মিলে ৩০০০ লোক না জামাতে। আচ্ছা, ইস্ট পাকিস্তান জামাত ইসলাম। আচ্ছা, আমার মনে হয় বাংলাদেশের কোনো মানুষ ৭১-এর ব্যাপারে জামাতের মুখ থেকে কিছু শুনতে চায় না। জামাতের কাছে ৭১ ইতিহাস কেউ শুনতে চায় না। বাংলাদেশের পোলাপান আপনি কি শুনবেন? পোলাপানের এই কথা বলবেন না। মানুষের সাথে হাজার পোলাপানরা ২৪ ঘটাই, আরে হাজার লিখতেছি, পোলাপানরা গণঅভ্যুত্থান ঘটায় আপনাদের কথা বলার সুযোগ পেয়েছে। আমরা জেলে থাকতেন আজকে। আমরা পোলাপানদের টাকা দিয়ে মানুষের বাড়িতে ঢিল দেওয়াই। এটা তো দেখে আসছি পোলাপানদের কিভাবে ব্যবহার করতে হয়, পোলাপানদিকে কেমনে ঢিল মারতে হয়, ঢিল দিয়ে তোমরা দেখে আসছি। ঢিল মারে নাই পোলাপান, পোলাপান নিজেরা দায়িত্ব নিয়ে। না, কোনো দায়িত্ব নেই, বলতে পিটার হাস বলে গেছে। এখানে জামাত যেরকম ৭১-কে ভারতের ষড়যন্ত্র মনে করে, আওয়ামী লীগও এখানে আপনার ২৪-কে আমেরিকার ষড়যন্ত্র মনে করে। আপনি তো জামাত করেন, ভালো কথা, ওয়েলকাম। আওয়ামী লীগের বয়ান তো অন্তত দিতে পারেন না, দয়া করে এইটা দিয়েন না। আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ এটা বলে না। বাইডেন নিজেই বলছে যে আমি বাইডেন এখানে $29 মিলিয়ন দিয়েছে। ট্রাম্প বলেছে। কে বলছে? ট্রাম্প বলেছে। কিসের জন্য দিয়েছে 29 মিলিয়ন? বাংলাদেশে রিজিউম চেঞ্জ করার জন্য। রিজিউম চেঞ্জ করার জন্য সে দিয়েছে, সে তো বলেছে। এখানে যে দাতব্য সংস্থাগুলো কাজ করে, তারা কি অ্যাকশনের কাজ করে, এদেরকে টাকা কে দিয়েছে? এটা কি আজকে নতুন কাজ করে? টাকা কে দিয়েছে? এনজিও কে টাকা কে দিয়েছে? আদিলুর রহমানকে টাকা কে দিয়েছে? আদিলুর রহমান চ্যানেল আয়ের এই জিল্লুকে কে টাকা দিয়েছে? এগুলো ইনকোয়ারি করেন, হোয়াইট পেপার আবিষ্কার করেন, তদন্ত করেন। আমি তো বলছি আপনারা এখানে এই দেখেন ন্যারেটিভটা তৈরি হয় কিভাবে। এখানে ৭১-এর আগের থেকেই এখানে শুধু আমেরিকা না, জাপান টাকা দেয় না, অস্ট্রেলিয়া টাকা দেয় না, ইউরোপীয় ইউনিয়ন টাকা দেয় না। $29 মিলিয়ন যে বাইডেন 29 মিলিয়ন সামান্য টাকা, এখানে আরো হাজার হাজার মিলিয়ন ডলার, এখানে হাজার হাজার মিলিয়ন ডলার সব দেওয়া হয়। $1 মিলিয়ন সে রিজিউম চেঞ্জের জন্য আমেরিকান বাজেট টাকা দিয়েছে। বাইডেন যদি বলে তাহলে ওই লোক আর আমেরিকার প্রেসিডেন্ট থাকার কথা না। বাইডেন যদি পাগল হয়, তারা যদি পাগলা কুত্তা কামড়ায়, তখনই শুধু এই কথা বলতে পারে একটা লোক যে আমি একটা দেশের রেজিম চেঞ্জ করার জন্য $1 মিলিয়ন দিলাম। প্রকাশ্যে বলেছে ভাই, আপনি কি জানেন? প্রকাশ্যে বলেছে। আমাকে আপনি এখন গুগল সার্চ করেন, এখনই পেয়ে যাবেন। আপনি যখন বলবেন যে ২৪-এর গণঅভ্যুত্থানে এটা একটা আমেরিকান ডিজাইন, তার মানে আবার আপনি বলতেছেন যে জুলাইয়ের শহীদরা গর্ব ফিল করে না কেন তার বাবা মারা?
কেন করেন তো, কর্মবোধ করেন না, কেউ অবশ্যই করে। টাকা চায়, ভিক্ষা চায়। অবশ্যই করে। আমি জুলাই যোদ্ধাকে দেখি। কেউ করে না, কেউ করে না। সব করে, আমি পুনর্বাসী দিলাম না, আমি পুনর্বাসী দিলাম না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না, আমাকে এটা দিল না। এটা 71 পরে করে নাই, Everyday, আপনাদের no, করে নাই, কেউ করে না, আপনাদের- কেউ করে নাই। মোহাম্মদ আখতারুজ্জামান কেউ করে বাচ্চু। না। খাস করে আচ্ছা আপু এক আচ্ছা, সেকেন্ড, জি, জি। তাহলে আপনি জুলাই যখন আপনাকে ফ্যাসিলিটেট করে আপনার পক্ষে থাকে তখন জুলাই মহান, কিন্তু যখন জুলাইটা একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য একটা অংশীদারত্বমূলক একটা জায়গায় আমরা তখন চিন্তা করি, এবং আমরা যখন কোনো চেতনার ব্যবসা এদার 71 নেদার 24 ছোট ভাই, যখন আমরা অ্যাভয়েড করে ছোট ভাই, ইন্টারাপ্ট করা ঠিক না আমার, তো বলছি। আচ্ছা, বলেন। আমি অভ্যুত্থান যতক্ষণ বলবেন আমি ততক্ষণ এটার সঙ্গে নাই। আমি বিপ্লবের পক্ষে, আমি বিপ্লব না করে বিপ্লবের পক্ষে না, না, থাকলে আপনি বলেন কেমনে না, হবে? আপনি বলেন না, কিন্তু আমি মনে করি 5ই আগস্টে বিপ্লব হয়েছে এবং বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমি আমার স্ট্যান্ড সেটা। জি, এই আপনি ভালো বিষয়ে লাগে Thank you. না লাগে না Thank you. লাগে। আপনার জি, স্ট্যান্ড এই বুঝতে বিষয়ে পারলাম। মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু আপা, ছোট্ট কথা করে শেষ করে আপনাকে- নিতে জি হবে। জি জি বলেন। জি, সেটা রেজাউল হলো রহমান যে বাচ্চু। উনি- 30 সেকেন্ডে শেষ করবেন। জি উনি বিপ্লব না করে বিপ্লবের পক্ষে, কিন্তু আমরা একটা অভ্যুত্থান করেছি এবং অভ্যুত্থানের পক্ষে, এবং অভ্যুত্থান করে কেউ লজ্জিত না, জি জি গর্বিত আমরা সবাই, এবং অভ্যুত্থান বিক্রি করে যারা ক্ষমতার ভাগিদার হইতে চাইছিল তারাই শুধুমাত্র লজ্জিত। এক্স্যাক্টলি, আমি এটা একমত। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন রিসিপেন্ট ছিল, ইউএস এজেন্সি ছিল ইউএসএআইডি, টোটাল ফান্ডিং ছিল 29.99 মিলিয়ন। এটা দেওয়া হয়েছিল বাংলাদেশ স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, ইট ওয়াজ এ গ্র্যান্ড। এই টাকাটা দেওয়া হয়েছিল। আপনি জানেন গত যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটা হলো একটা আমাদের বাইডেন সাহেব এখানে বাংলাদেশের $29 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। ইনভেস্ট করে এখানে অনেককে, পিটার হাস অনেক লোককে ভাড়া করে 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 এনজিওকে, আমাদেরকে সামরিক অফিসার, প্রশাসনিক অফিসার, পুলিশের লোক, ছাত্র, বিভিন্ন দিক করে একটা সুন্দর করে একটা বিপ্লব সাজিয়েছিল। এটা বাস্তবতা, এটা সহজ হয়েছে। তারপরে ডক্টর ইউনূস সাহেব আসা ক্ষমতাটা আমাকে বসে গেলেন বাইডেন সাহেবের বদলতে। যদি বিপ্লব হয়ে থাকে, আমাদের বক্তব্য ছিল বিপ্লব হলে বিপ্লবী সরকার হবে। ডক্টর ইউনূসকে, উনি তো বিপ্লবের সঙ্গে ছিলেন না। এখানে বিপ্লব করেছে, মাঠে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, ফাইট করেছে বিএনপি লাগাতার 17 বছর ধরে। এখানে ফাইট করেছে জামাত ইসলাম, ফাইট করেছে অনেক আমাদের যে ইয়াং জেনারেশন। তো তারা সরকার গঠন করবে, তারা বিপ্লবী সরকারে বসবে, তাদের মধ্যে বিপ্লব হবে। কিন্তু সেখানে দেখা গেলো কতগুলো দুর্নীতিবাজ, আসিফ নজরুল, তারপরে ওই যে শফিকুর রহমান, তারপরে আমি নাম দিয়ে বলছি পরিষ্কার, যে দুর্নীতির কথাই বলছেন সেখানে আদিলুর রহমান, তারপরে সেখানে রেজওয়ানের স্বামী তো অনেক দুর্নীতি করেছেন। এটা পরিষ্কার, সবাই দেখেছেন। কাজে দেখা গেছে যে কে করে নাই। ইভেন কি আমাদের ছাত্র নেতাদের মধ্যে দেওয়া হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সে তো দেদারসে দুর্নীতি করেছে, সবাই বলে। এমন কাজে এই যে দুর্নীতিরা তারা করেছে, এটা তো স্পষ্ট হয়েছে। আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্টত বলেছে যে এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচনের এই 5 মাস পর যে 11 দলকে আসলে ষড়যন্ত্র করে যে হারানো হয়েছে নির্বাচনে, সেটি আসলে কেন বলেছে, বা আসলে আপনি আবার এটি উল্লেখ করেছেন জামায়াতের আমি, যে তারা স্বীকার করেছে যে তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের সাথে আসলে ষড়যন্ত্র পরিষ্কার, কারণ আপনি দেখেন কয়দিন আগে, দুর্নীতির বিষয়টা তো আমি না বুঝলাম, পরিষ্কার, কিন্তু নির্বাচনে হারানোর ষড়যন্ত্র বিষয়টি পরিষ্কার। জানতে চাচ্ছি। কয়দিন আগে দেখেন আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের খলিল সাহেবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী অফিসে দেখা করে বলছে যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জয়লাভ করেছি, আপনারা যদি বাজি ধরতে চান তাহলে আমেরিকার সঙ্গে বাজি ধরতে হবে। যদিও আমেরিকানরা হেরে গেছে পরে, এখন বাজিটা ধরলে কি হইতো আমাদের অবস্থা বুঝতে পারছেন। কাজে আমেরিকানরা তো চাচ্ছে এবং বলছে যে এই সরকারটা তারা এনেছে ক্ষমতায়, এটা হয়তো স্বীকার করবে না সরকার। কাজে এই সরকার তো তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্ষমতা আনছে। এখানে আনার পরে আমরা কি দেখলাম, আমরা সাউথ প্লাজা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অনুষ্ঠান করতে দিলাম। কেন, কি কারণে, কি যুক্তিতে? কেন আমার দক্ষিণ প্লাজায়, আমার সংসদ যে সার্বভৌমত্বের প্রতীক, সেই সংসদের দক্ষিণ প্লাজায় কেন আমেরিকান পতাকা উড়াইয়ে সেখানে একটা অন্তর্বর্তী সরকারের যে বিষয়ে আপনারা অভিযোগ তুলেছেন তারা ষড়যন্ত্র করেছে, সেই অন্তর্বর্তী সরকারে তো দুজন ছাত্র উপদেষ্টাও ছিলেন যাদের সাথে আপনি যে এনসিপির সাথে আপনারা আসলে জোট করেছেন, তো সেটি নিয়ে কি বলবেন আসলে? না যারা তদন্ত করে তারাও যদি সেটা জড়িত থাকে তাদের বিচার হবে। আমরা তো বলছি যে অন্তর্বর্তীকালীন ষড়যন্ত্র করে সেটা করেছে, না হলে তৎকালীন সময়ে ছাত্র নেতারা পাশ না করার
করার তো কোনো যুক্তি ছিল না, কারণ সারা বাংলাদেশ তাদের পক্ষে ছিল। আজকে উদীয়মান আমাদের এখানে নেতা আছেন, তারা দেখেছেন যে বাংলাদেশের মানুষ সকল যুবক এবং আজকের প্রজন্ম যারা পাশ করেছে, আমাদের মতো বৃদ্ধ প্রজন্ম তো এখানে আর নাই, আমরা তো পাশ করতে পারি না, নমিনেশনের মতো আমরা চাইও নাই, আমরা যাইও নাই। কিন্তু ষড়যন্ত্র যে হয়েছে এটা তো আসলে এস্টাবলিশড হয়েছে, এবং এই ষড়যন্ত্র করে আজকে রাজনীতিতে ষড়যন্ত্র একটা অংশ, এবং ষড়যন্ত্র করে যে জয়লাভ করতে পারে, ইট ইজ এ ট্রিক্স অফ দ্য গেম। জি, কিন্তু নির্বাচনে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার অভিযোগ আবার নাকচ করে দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, আমাদের বিবেচনায় আমরা কোনো ইঞ্জিনিয়ারিং পাইনি, এমনকি দেশি বিদেশি পর্যবেক্ষকরাও বলছেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তাহলে আসলে আপনাদের কথা জনগণ কেন বিশ্বাস করে? দেখেন, একটা টেলিফোনের ভিতরে সার্কিট কিভাবে কাজ করে এটা টেলিফোন মেকানিক জানে না, এটা শুধু জানে ডিজাইনার। ইফতেখারুজ্জামান সাহেব হলেন একটা এনজিওর একটা ভাড়াটিয়া লোক, তারা কদিন তো ইয়ার সঙ্গে ছিল, অন্য সরকারের একটা ছিল, বিভিন্ন সংস্কারের সঙ্গে ছিল, কই কিছু করতে পারছে? তারা কথায় কথায় দুর্নীতি দেখে, অন্য সরকারের দুর্নীতি তারা দেখে না। তারা সারা সব লোক, আওয়ামী লীগের দুর্নীতি দেখে, বিএনপির দুর্নীতি দেখে, তারা বিএনপি যতবার ক্ষমতা ছিল তাদের দুর্নীতি দেখেছে। আর এই ইফতেখারুজ্জামান সাহেব গত 2 বছরের কোনো দুর্নীতি দেখে নাই। কাজে এই সমস্ত যে কি বলে যে ওই যে পরজীবী লোকগুলা যারা অন্যের কথায় উঠে বসে এবং তারা রাজনৈতিক দলগুলোকে সবসময় চলে, রাজনৈতিক দলকে অবমূল্যায়ন করতে চেষ্টা করে, রাজনৈতিক দলের প্রতি তারা সবসময় একটা আক্রোশ নিয়ে কাজ করে। কারণ উনি তো 2 বছর ছিলেন, উনি বুক ফুলে বলেন দুর্নীতি হয় নাই, আর ষড়যন্ত্র যে হয় নাই তাদের কি হচ্ছে আমরা কি দেখেছি? আমরা তো ইলেকশনে এমনকি সরকার, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যে আমরা যদি সংস্কারের দাবি না মানতাম তাহলে নির্বাচন হইতো না। তার মানে এটা ষড়যন্ত্র অংশ। মানে আমরা এই যে ষড়যন্ত্রটা কি জিনিস, একটা বলবো আর একটা করবো, এটা ষড়যন্ত্র। কাজে এখানে ষড়যন্ত্রের আলামত তো আমরা পাচ্ছি, এবং আজকে যে আমাদের দলীয় প্রধান বলেছেন, এটা বলিষ্ঠ কথা বলেছেন, আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব চাই, এবং আমরা অবশ্যই যে কোনো মূল্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির তদন্ত চাই, বিচার চাই। 71টা যেরকম আওয়ামী লীগ তার নিজের কারণে কুক্ষিগত করছে, এবং 71কে জামাত যেভাবে অলওয়েজ একটা ভারতের ষড়যন্ত্র আকারে দেখে ব্যাখ্যা করে, একইভাবে এখন 24কে নিজেদের পকেটস্থ করতে গিয়া এটা এখন আমেরিকার ষড়যন্ত্র হয়ে গেছে। এই আমেরিকার ষড়যন্ত্র ভালো হইতো যদি জামাত ক্ষমতায় আসতো। যদি জামাতের সাথে যখন আমেরিকান এম্বাসিগুলো মিটিং করতেছিল, তখন কিন্তু আমার প্রিয় বক্তা মুফতি আমির হামজা বলছিল যে আমেরিকাও চায় জামাত ক্ষমতায় আসুক। যখন আমেরিকা জামাতকে চাবে তখন সেটা হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এর বাইরে যদি অন্য কেউ চায় সেটা হবে সাম্রাজ্যবাদের দালাল। এই যে নিরপেক্ষতার নতুন সংজ্ঞা 5 তারিখের পরে আমরা পাইছি, এটা একটা অভিশাপ বাংলাদেশের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশ। এখানে আমরা দিল্লিপন্থী হইতে চাই না, পিন্ডিপন্থী হইতে চাই না, আমেরিকাপন্থী তো নাই। তো ফলে এইরকম একটা জায়গা থেকে, একটা জাতীয় স্বার্থের জায়গা থেকে রাজনীতিটা করতে হবে। সেই রাজনীতিটা আপনি যদি এমন এমন কথাবার্তা বলেন যে কথাবার্তাগুলো আপনার নিজের জন্যই, নিজের রাজনীতির জন্যই ক্ষতিকর, যেমন আমির সাহেব যে কথাটা বললেন, অত্যন্ত ভদ্রলোক, কোনো সমস্যা নেই, কিন্তু কথাবার্তা তো ভাই সিরিয়াসলি নেওয়া যায় না। এসব কথা আপনি সহজ কথা বলতে বলছেন, কিন্তু এই কথাগুলি তো মানে সিরিয়াসলি পলিটিক্যাল অ্যাটিটিউড আকারে আমরা নিতে পারি না। তো ফলে কনস্ট্রাকটিভ, হ্যাঁ আপনি বিএনপি সমালোচনা করেন, বিএনপি সব ভালো করতেছে সে কথা কেউ তো বিএনপিও তো বলে না। সেই সমালোচনা কি হরে ধরে প্রোপাগান্ডা করা, হরে ধরে আপনার ট্যাগিং করা, হরে ধরে একটা ন্যারেটিভ সাইরা দেওয়া বাজারে? আমরা ন্যারেটিভ, বাংলাদেশ যদি ন্যারেটিভ মানে বয়ানের রাজনীতি যদি জয়ী হইতো, হাসিনা ক্ষমতায় থাকতো। হাসিনার চেয়ে বড় ন্যারেটিভ বাস্তব পৃথিবীতে আর নেই, এই 21 শতাব্দীতে অন্তত। সেখানে এই ন্যারেটিভের বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। এখনো এখানে এমন একটা চক্র রয়ে গেছে, অসহায়। আমি কদিন আগে বলছিলাম আপনার যে বিএনপি ক্ষমতায়, দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ, কারণ ওই যে গোপন আতাত হয়েছিল, হ্যাঁ গুপ্ত এবং আজকের পলাতক মিলা যে আতাতরা, এই আতাতের মধ্যে এমন এক সিন্ডিকেট গড়ে উঠছে, সেখানে বিএনপি পলিটিক্যালি ডে বাই ডে অনেক বেশি আপনার ধরেন যে কি বলবো যে ডিপ্রাইভ হচ্ছে, হতাশ হচ্ছে যারা নির্যাতিত ত্যাগী কর্মীরা। তো ফলে এখানে এই যে সিন্ডিকেটটা গড়ে উঠছে, এটা তো সবচেয়ে ভালো সুযোগ ছিল ইন্টারিমের আমলে ব্যাটেল করার, তা না করে তারা এটাকে প্রোটেক্ট করছে। যদি কোনো মন্ত্রীর কথা কেউ না শুনে, আমি তো বলবো সেই মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই, কোনো অধিকার নেই। কারণ মন্ত্রীর কথা শুনবে না তার অধীনস্থ কর্মকর্তারা, এই মন্ত্রীকে রাখার এটা প্রধানমন্ত্রী সাহেবকে অনুরোধ করবো টু কনসিডার ইট। আপনি সচিবকে চেক করার আগে মন্ত্রীকে চেক করেন, কারণ সচিব তার কথা মানতে বাধ্য। আর এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি অতীতের সরকারি কর্মকর্তাকে, পুলিশের কর্মকর্তাদেরকে
তৎকালীন সরকারের আদেশ শোনার জন্য অপরাধী করে থাকেন, তাহলে আজকেও আপনার আদেশ শোনা অপরাধ হবে। আজকেও আপনার কথা মতো কাউকে চাকরি দেওয়া, আপনার কথা মতো কাউকে ঠিকাদারি দেওয়া, আপনার কথা মতো কাউকে বদলি করা, আপনার কথা মতো কাউকে সুযোগ সুবিধা দেওয়া, সেটাও সম অপরাধ হবে। যে অপরাধের জন্য আজকে অনেকে গ্রেফতার হয়েছে, জেলখানা গিয়েছে, অনেক কারণ তারা গুম খুন বা করতে সরকার নির্দেশ দিয়েছে। আজকেও যদি আপনি বলেন যে অমুককে অপমান দেন, অমুককে ঠিকাদারি দেন, শুনতে হবে, তাহলে তো ওই সরকারি কর্মচারী একই অপরাধ করতেছে। তাহলে সে কেন করবে একই অপরাধ? অভ্যুত্থানের পরে বলে বিপ্লবের পরে সে অপরাধ করবে না। আমি অফিসারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা আজকে মেরুদণ্ড সোজা করে সরকারি কাজ করতে পারতেছে। এই জন্য আমরা বলছিলাম লেটস সেভ এ রিকনসিলিয়েশন এন্ড একটা ট্রুথ কমিশন করা হোক, একটা সুযোগ দেওয়া হোক। তৎকালীন সময়ে অনেকে চাকরি রক্ষা করার জন্য, বাঁচার জন্য অনেক কিছু করতে বাধ্য হয়েছে, ব্যবসা পাতি ব্যবহার করতে বাধ্য হয়েছে, যাদের কিছু ছিল না, যাদের ইউনিভার্সিটিটা হল ছাড়া কিছু ছিল না, মেসে একটা জায়গা ছাড়া কিছু ছিল না, তার তো হারানো কিছু ছিল না। কিন্তু আমার তো বাড়ি ছিল, গাড়ি ছিল, সব কিছু ছিল, আমার তো আন্দোলনে যাওয়ার মতো আমি তো 10 বার চিন্তা করতে হয়েছে। কিন্তু যে হলে থাকতো, যে হোস্টেলে থাকতো, যে মেসে থাকতো, তার তো কোনো বিস্তার নাই, তাকে হারানো কিছু নাই। বরঞ্চ আমি আগামীতে অনুপ্রাণিত হব যে এরকম করে যদি আমরা নিহত হতে পারি, তাহলে আমার মারা কাঁদবে। আমার লজ্জা লাগে যখন আমার শহীদ সন্তানের জন্য মা কাঁদে। মা যদি গর্ববোধ করে থাকে, তাহলে মা তো আনন্দিত হবে যে আমার ছেলেটা দেশের জন্য শহীদ হয়েছে। আর এখন তারা ভিক্ষা চায়, রিভলিউশন চায়, চাকরি চায়, ব্যবসা চায়। তো তার ছেলেটাকে মুগ্ধ কি মারা গেছে ওই বাপকে চাকরি দেওয়ার জন্য। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে